আসসালামু আলাইকুম। আজ আমাদের আলোচনার বিষয় হলো আধান বা চার্জ। শীতকালে শুকনো চুল চিরুনিতে আছড়িয়ে তোমরা সবাই নিশ্চয়ই কখনো না কখনো ছোট ছোট কাগজের টুকরাকে সেই চিরুনিতে আকর্ষণ করেছো। আবার শীতপ্রধান দেশে শীতকালে বাতাস খুব শুকনো থাকায় যখন ছোট শিশু কার্পেটে হামাগুড়ি দেয় তখন তাদের চুলগুলো খাড়া হয়ে যায়। দেখে মনে হয় একটি চুল বুঝি অন্য চুলকে ঠেলে খাড়া করে দিয়েছে। আবার তোমরা সবাই নিশ্চয়ই ঝড়ের রাতে আকাশ ছেড়ে বিদ্যুতের ঝলকে নিচে নেমে আসতে দেখেছো। এই যে কাগজে আকর্ষণ, চুলের বিকর্ষণ কিংবা বজ্রপাত, এই তিনটি ব্যাপারের মূলে কিন্তু একটা বিষয় কাজ করেছে, সেটি হচ্ছে আধান বা চার্জ। এখন প্রশ্ন হলো আধান বা চার্জ কি, কেন সেটা কখনো আকর্ষণ করে, আবার কেন সেটা কখনো বিকর্ষণ করে বিদ্যুতের ঝলক তৈরি করে। এই সব কিছু বোঝার জন্য আমাদের একেবারে গোড়ায় যেতে হবে। আমাদের জানতে হবে অণু কি, পরমাণু কি, এই অণু পরমাণু কেমন করে তৈরি হয়। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি সব বস্তুই মূলত অণু-পরমাণু দিয়ে তৈরি। এখন পর্যন্ত মোট 118টি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পাওয়া গিয়েছে। এর মাঝে মাত্র 40টি মৌলের পরমাণু স্থায়ী। মাত্র এই 40টি পরমাণু দিয়ে লক্ষ লক্ষ ভিন্ন ভিন্ন অণু তৈরি হয়েছে। এখন তোমাদের মনে হতে পারে মাত্র 40টি স্থায়ী পরমাণু দিয়ে কিভাবে এত সব বিচিত্র জিনিস তৈরি হয়। বিষয়টি খুব সহজ, একদম বর্ণমালার মতো। আমাদের বাংলা ভাষায় কিন্তু বর্ণ মাত্র 50টি, কিন্তু এই 50টি বর্ণ দিয়ে আমরা হাজার হাজার শব্দ তৈরি করছি, লিখছি অসাধারণ সব সাহিত্য। একইভাবে প্রকৃতি মাত্র এই 40টি স্থায়ী পরমাণুকে বিভিন্নভাবে সাজিয়ে তৈরি করেছে লক্ষ লক্ষ ভিন্ন ভিন্ন অণু। যেমন একটি অক্সিজেন পরমাণুর সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে তৈরি হয় আমাদের জীবন বাঁচানোর পানি। আবার একটি সোডিয়াম পরমাণুর সাথে একটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে তৈরি হয় খাবার লবণ। তেমনি এইটি কার্বন পরমাণুর সাথে চারটি হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হয় মিথেন গ্যাস। অর্থাৎ প্রকৃতির এই বিশাল রহস্যের মূল চাবিকাঠি হলো মাত্র কয়েকটি উপাদানের অসীম সংমিশ্রণ। ঠিক যেমন অল্প কিছু বর্ণ দিয়ে হাজার হাজার শব্দ সাজানো যায়, পরমাণু খেলাতেও ঠিক তেমনটাই ঘটে। এতক্ষণ আমরা জানলাম পরমাণু দিয়ে সবকিছু তৈরি করা যায়। এবার চলো জেনে নেওয়া যাক এই পরমাণু নিজে ঠিক কি দিয়ে তৈরি। পরমাণু হচ্ছে সবকিছু গাঠনিক একক বা বিল্ডিং ব্লক। এখন প্রশ্ন হলো এই বিল্ডিং ব্লক বলতে কি বোঝায়। বিল্ডিং ব্লক বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমরা খুব সহজ একটি উদাহরণের সাহায্য নিতে পারি। মনে করো তুমি অনেকগুলো ইট দিয়ে বড় একটি বাড়ি বানাতে যাচ্ছ। এখানে এই ছোট ছোট ইটগুলোই হলো বাড়িটির বিল্ডিং ব্লক। তুমি হাজার হাজার ইট জোড়া দিয়ে আস্ত একটি বাড়ি বানাতে পারো, কিন্তু ওই বাড়ির মূল ভিত্তি বা একক কিন্তু সেই ছোট ছোট ইটগুলোই। আমাদের চারপাশের জগতের জন্য পরমাণু ঠিক একইভাবে কাজ করে। তুমি যদি কোনো বস্তুকে ভাঙতে ভাঙতে খুব ছোট করতে থাকো, তবে এমন একটি পর্যায়ে পৌঁছাবে তাকে আর ভাঙা সম্ভব হবে না, সেটাই হলো পরমাণু। যেমন সোনার একটি পাতকে তুমি যতই ছোট করো না কেন, তার ভেতরে ক্ষুদ্রতম কণাটি সোনার পরমাণু। এটি হলো পদার্থের মৌলিক গাঠনিক একক। একটা পরমাণুর একদম কেন্দ্রে থাকে অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ, যাকে আমরা বলি নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসকে ঘিরে অনবরত ঘুরতে থাকে ইলেকট্রন। এখন প্রশ্ন হলো এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে। নিউক্লিয়াসের ভিতরে থাকে দুটি জিনিস, একটি হলো প্রোটন এবং অন্যটি হলো নিউট্রন। এদের চার্জের ব্যাপারটা কিন্তু খুব মজার। প্রোটনের চার্জ হলো পজিটিভ বা ধনাত্মক, আর ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ বা ঋণাত্মক। অন্যদিকে নিউট্রনের কোনো চার্জ নেই, সে একদম চার্জ নিরপেক্ষ। একটা বিশেষ ব্যাপার খেয়াল করো, প্রোটন আর ইলেকট্রনের চার্জের মান কিন্তু একদম সমান। মানটি হলো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। পার্থক্য শুধু এই যে একটা পজিটিভ চার্জ আর অন্যটি হলো নেগেটিভ চার্জ। একটা পরমাণু নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে তার বাইরে ঠিক সেই কয়টা ইলেকট্রন বিচরণশীল থাকে। তাই আমরা বলতে পারি পরমাণু সম্মিলিতভাবে চার্জ শূন্য। অর্থাৎ পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ বা নিস্তড়িত বা নিউট্রাল। সবচেয়ে সহজ পরমাণু হচ্ছে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের নিউক্লিয়াসে শুধু একটা প্রোটন থাকে আর তাকে ঘিরে বিচরণশীল থাকে একটা ইলেকট্রন। এবার তোমরা স্ক্রিনে পরমাণুর যে মডেলটি দেখতে পাচ্ছ সেখানে খেয়াল করো। নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন গুলো কিন্তু এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছে না, এগুলো নির্দিষ্ট কক্ষপথে সাজানো থাকে। যখন একটি কক্ষপথ ইলেকট্রন দিয়ে পূর্ণ হয়ে যায়, তখন নতুন ইলেকট্রন গুলো পরবর্তী বাইরের কক্ষপথে জায়গা করে নেয়। এখানে একটি দারুণ বিষয় খেয়াল করার মতো, নিউক্লিয়াসের একদম কাছে যে কক্ষপথ গুলো থাকে সেখানকার ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের আকর্ষণে অনেক শক্তভাবে আটকে থাকে, কিন্তু বাইরের দিকের কক্ষপথে ইলেকট্রন গুলো তুলনামূলকভাবে কিছুটা দুর্বল অবস্থায় থাকে। আর এই দুর্বল ইলেকট্রন গুলোকে যদি কোনো পরমাণু থেকে আলাদা করা যায় তবে তৈরি হয় আধান বা
চার্জ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ইলেকট্রনগুলোকে আলাদা করার উপায় কি? উত্তরটা কিন্তু খুব সহজ। ইলেকট্রন আলাদা করার অন্যতম একটি উপায় হলো ঘর্ষণ বা ফ্রিকশন। এই ঘর্ষণের ফলে উৎপন্ন শক্তি পরমাণুর বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলোকে কক্ষচ্যুত করে অন্য কোথাও পাঠিয়ে দিতে পারে। আর এটাই কিন্তু স্থিরতড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এর মূল রহস্য। এতক্ষণ আমরা জানলাম কিভাবে ইলেকট্রনকে আলাদা করা যায়। এখন প্রশ্ন হলো, আলাদা করার পর পরমাণু কি হয়? আমরা আগে জেনেছি যে স্বাভাবিক অবস্থায় সব পরমাণু কিন্তু চার্জ নিরপেক্ষ বা নিউট্রাল অবস্থায় থাকে, কারণ প্রতিটি পরমাণুর ভেতরে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা একদম সমান থাকে। প্রোটনের পজিটিভ চার্জ আর ইলেকট্রনের নেগেটিভ চার্জ একে অপরকে প্রশমিত করে রাখে। কিন্তু মজার ব্যাপার শুরু হয় তখনই যখন আমরা বাইরের কক্ষপথ থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিই। ইলেকট্রন চলে গেল মানে নেগেটিভ চার্জ কমে গেল, ফলে প্রোটনের পজিটিভ চার্জের আধিপত্য বেড়ে যায়। তখন সেই পরমাণু আর নিরপেক্ষ থাকে না, সেটি হয়ে যায় পজিটিভ আয়নে আয়নিত। এক্ষেত্রে আমরা বলতে পারি পরমাণুটিতে একটি পজিটিভ চার্জ তৈরি হয়েছে। এভাবে দুটো সরিয়ে নিলে দুটো পজিটিভ চার্জ তৈরি হয়। এখন ঠিক এর উল্টোটাও কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। যদি কোনো কারণে বাইরে থেকে অতিরিক্ত এক বা একাধিক ইলেকট্রন এসে পরমাণুর সাথে যুক্ত হয়ে যায়, তখন পরমাণুর ভেতর নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যায়, আর তখনই পরমাণুটি হয়ে যায় নেগেটিভ আয়নে আয়নিত। সহজ কথায়, ইলেকট্রন চলে গেলে পজিটিভ চার্জ আর ইলেকট্রন এসে যুক্ত হলে নেগেটিভ চার্জ, এভাবে পরমাণু আয়নিত হয় বা চার্জিত অবস্থায় উপনীত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন পর্যন্ত আমরা পরমাণু এবং এর ইলেকট্রন সম্পর্কে যা জেনেছি, তা এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বুঝতে সাহায্য করবে। আর তা হলো বিদ্যুৎ কেন কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় আর কেনই বা অন্য কোনো পদার্থে প্রবাহিত হয় না। আমরা একটু আগে জেনেছি যে পরমাণুগুলোর ইলেকট্রনগুলো তার কক্ষপথে বিচরণশীল থাকে। এগুলো বিভিন্ন কক্ষপথে কিভাবে সাজানো হবে তার সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। কিন্তু একটা দারুণ ব্যাপার আছে, কিছু বিশেষ পদার্থে দেখা যায় তাদের শেষ কক্ষপথের একটি বা দুটি ইলেকট্রন প্রায় মুক্ত অবস্থায় থাকে। ইলেকট্রনগুলো খুব সহজে পুরো পদার্থের ভেতর দিয়ে ছোটাছুটি করতে পারে, আর এই মুক্ত ইলেকট্রনের কারণেই সেই পদার্থ হয়ে ওঠে বিদ্যুৎ সুপরিবাহী। যেমন ধরো সোনা, রূপা, তামা, এদের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজে চলাচল করতে পারে। এই জন্য সোনা, রূপা, তামা এগুলোকে আমরা বলতে পারি বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ। অন্যদিকে কিছু পদার্থ আছে যাদের ভেতর ইলেকট্রনগুলো খুব শক্তভাবে আটকে থাকে, যেখানে ছোটাছুটি করার মতো কোনো মুক্ত ইলেকট্রন নেই বললেই চলে। এগুলোকে আমরা বলতে পারি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। যেমন কাঠ, প্লাস্টিক, কাঁচ বা রাবার, এদের ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না। এজন্য কাঠ, কাঁচ, প্লাস্টিক, রাবার এগুলোকে আমরা বলতে পারি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই যে পরমাণু গঠন, ইলেকট্রনের বিন্যাস এবং এই মুক্ত ইলেকট্রনের ধারণাটা বুঝে থাকো, তাহলে কিন্তু স্থির বিদ্যুতের পরবর্তী মজার বিষয়গুলো তোমাদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে। চলো তাহলে সামনে এগোনো যাক। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা পরমাণু গঠন, ইলেকট্রন আর পরিবাহিতা নিয়ে অনেক কিছু জানলাম। এবার চলো পুরো আলোচনাটি খুব সংক্ষেপে একটু ঝালিয়ে নেই। আমাদের প্রথম প্রশ্ন হলো, আধান বা চার্জ কি? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকেই আধান বা চার্জ বলে। আধান বা চার্জকে আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি। যেমন, আধান হচ্ছে এমন ধর্ম যা ক্ষুদ্রতম কণিকা যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে আলাদা করে রাখে। শীতকালে শুকনো চুলে চিরুনিতে কাগজ আকর্ষণ, কার্পেটে হামাগুড়ি দেওয়া, শিশুর চুল খারাপ হয়ে যাওয়া এবং ঝড়ের রাতে বিদ্যুতের ঝলক, এই তিনটি ঘটনার মূলে কাজ করে একটা বিষয়, সেটা হলো আধান বা চার্জ। আমাদের এরপরে আলোচনা হলো পরমাণু ও মৌল নিয়ে। এখন পর্যন্ত মোট 118টি মৌল আবিষ্কার হয়েছে, যার মধ্যে মাত্র 40টি হলো স্থায়ী। এই কয়টি পরমাণু দিয়ে লক্ষ লক্ষ অণু তৈরি হয়েছে। বাংলায় মাত্র 50টি বর্ণ দিয়ে যেমন হাজার হাজার শব্দ তৈরি হয়, ঠিক তেমনি মাত্র কয়েকটি পরমাণু দিয়ে ও অসংখ্য অণু তৈরি করা সম্ভব। এরপরের বিষয়টি হলো পানি। দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেনের সমন্বয়ে পানি গঠিত হয়। সোডিয়াম ক্লোরাইড, একটি সোডিয়াম এবং একটি ক্লোরিনের সমন্বয়ে সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়।
মিথেন গ্যাস, একটি কার্বন এবং 4টি হাইড্রোজেনের সমন্বয়ে মিথেন গ্যাস গঠিত হয়। এবারে আলোচনাটি হলো পরমাণু গঠন নিয়ে। নিউক্লিয়াস, নিউক্লিয়াসটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত। প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে নিউক্লিয়াস গঠিত। প্রোটন হলো পজিটিভ চার্জযুক্ত এবং নিউট্রন হলো চার্জহীন। ইলেকট্রন, ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে বিচরণশীল। এই ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক। পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাই পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। প্রোটন ও ইলেকট্রনের চার্জের মান সবসময় সমান কিন্তু বিপরীত। এই চার্জের মানটি হলো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আমাদের এবারের আলোচনার বিষয়টি হলো হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু নিয়ে। হাইড্রোজেন, হাইড্রোজেন হলো সবচেয়ে সহজ পরমাণু, কারণ নিউক্লিয়াসে মাত্র একটি প্রোটন থাকে এবং বাইরে একটি ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই। হিলিয়াম, হিলিয়ামের নিউক্লিয়াসে মাত্র 2টি প্রোটন থাকে এবং 2টি নিউট্রন থাকে এবং বাইরে থাকে 2টি ইলেকট্রন। এবারের আলোচনার বিষয়টি হলো ইলেকট্রনের কক্ষপথ ও আয়নিত পরমাণু। কক্ষপথের নিয়ম, ভেতরের কক্ষপথে ইলেকট্রন শক্তভাবে আবদ্ধ থাকে আর বাইরের কক্ষপথের ইলেকট্রন তুলনামূলকভাবে দুর্বল থাকে, সহজে আলাদা করা যায়। এই ইলেকট্রনগুলোকে আলাদা করার একটা উপায় হলো ঘর্ষণ। আয়ন গঠন, একটা ইলেকট্রন সরলে প্লাস চার্জ গঠিত হয়, 2টি ইলেকট্রন সরলে +2 চার্জ গঠিত হয়, আর ইলেকট্রন যোগ করা হলে নেগেটিভ আয়ন গঠিত হয়। পরমাণু আয়নিত হলে সে অবস্থাটাকে বলা যায় আহিত হয়েছে। এবার চলো আজকের ক্লাসের লাস্ট স্লাইডটি দেখে নেই। কন্ডাক্টর বা সুপরিবাহী পদার্থ। সুপরিবাহী পদার্থের শেষ কক্ষপথে মুক্ত ইলেকট্রন থাকে, তাই এরা সহজে ছোটাছুটি করতে পারে, যেমন সোনা, রূপা, তামা। ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থের শেষ কক্ষপথে মুক্ত ইলেকট্রন নেই, সব ইলেকট্রন শক্তভাবে আবদ্ধ থাকে, যেমন কাঁচ, প্লাস্টিক, কাঁচ, রাবার। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।